আচ্ছা, একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কি বলেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা যখন রাতের আকাশে কোনো দূরের নক্ষত্রের দিকে তাকাই, তখন তার আলো বিশ্লেষণ করে আমরা জানতে পারি তার ভেতরে কি আছে, হাইড্রোজেন, হিলিয়াম, এইসব। স্পেকট্রোস্কোপি, এটা তো খুবই পরিচিত একটা কৌশল। ঠিক। কিন্তু কি হবে যদি ওই আলোর বর্ণালী আমাদের আরও গভীর, আরও অদ্ভুত কিছু বলতে পারে? ধরুন, ওই নক্ষত্রের চারপাশের স্থানকালের আসল গঠনটা ঠিক কেমন? সেটা বাঁকা নাকি চ্যাপ্টা বা অন্য কিছু? বাহ, দারুণ একটা প্রশ্ন। আজকে আমরা প্রায় ৫০ বছর আগের একটা গবেষণাপত্র নিয়ে কথা বলবো। এটা প্রথমবার পড়ার পর আমরা সত্যি মাথা ঘুরে গিয়েছিল। ১৯৭০-এর দশকের শেষে বিজ্ঞানী লিওনার্ড পার্কার একটা যুগান্তকারী কাজ করেন, যেটা ৮০ সালে প্রকাশিত হয়। হুম তিনি দেখানোর চেষ্টা করেছিলেন যে মহাকর্ষ আইনস্টাইনের সেই বিখ্যাত স্থানকালের বক্রতা কিভাবে পদার্থের একেবারে ভেতরের জিনিস, যেমন একটা সাধারণ হাইড্রোজেন পরমাণুকে সরাসরি প্রভাবিত করতে পারে। ঠিক তাই। আর আজকের আলোচনার উদ্দেশ্যটা শুধু একটা পুরনো সায়েন্স পেপারকে ব্যবচ্ছেদ করা নয়, না, একদমই না। বরং আমরা মহাবিশ্বের দুটো একেবারে ভিন্ন স্কেলের জগৎকে মেলানোর চেষ্টা করব। একদিকে আছে আইনস্টাইনের বিশাল জগৎ, গ্রহ, নক্ষত্র, ব্ল্যাক হোল। আর স্থানকালের বক্রতা। আর অন্যদিকে আছে কোয়ান্টাম মেকানিক্সের ক্ষুদ্র অদ্ভুত জগৎ, পরমাণু, ইলেকট্রন আর তাদের আজব নিয়মকানুন। এই দুটো জগৎকে তো সাধারণত আলাদা করেই ভাবা হয়, তাই না? হ্যাঁ, সবসময়। কিন্তু পার্কারের এই গবেষণাপত্রটি দেখায় যে এই দুই জগতের মধ্যে একটা গভীর সংযোগ আছে, আর সেই সংযোগের একটা সুনির্দিষ্ট গণনাযোগ্য ভবিষ্যৎবাণীও তিনি আমাদের দিয়ে গেছেন। চলুন তাহলে এই সংযোগের গভীরে যাওয়া যাক। বিষয়টা একটু ভেঙে বোঝা দরকার। যখন আমরা বলি মহাকর্ষ পরমাণুকে প্রভাবিত করে, তখন তো প্রথমেই মাথায় আসে যে একটা অ্যাপেল যেমন মাটিতে পড়ে, পরমাণুও সেভাবে আকর্ষিত হবে। সাধারণ মহাকর্ষীয় টান। হ্যাঁ, কিন্তু এখানে তো তার চেয়েও বেশি কিছুর কথা বলা হচ্ছে। আমরা তো মহাকর্ষীয় রেড শিফটের কথাও জানি, যেখানে শক্তিশালী মহাকর্ষের কারণে আলোর রং লালের দিকে সরে যায়। তাহলে পার্কারের এই তত্ত্বটা ঠিক কোথায় আলাদা? খুব ভালো একটা পয়েন্ট। এখানেই আসলে মূল পার্থক্যটা লুকিয়ে আছে। সাধারণ মহাকর্ষীয় রেডশিফট আর স্থানকালের বক্রতার ভেতরের প্রভাব দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। আচ্ছা। ভাবুন তো, পরমাণুর শক্তিস্তরগুলো একটা সিঁড়ির ধাপের মতো। সাধারণ রেডশিফটে যা হয় তা হলো পুরো সিঁড়িটাই যেন নিচের দিকে নেমে যায়, প্রত্যেকটা ধাপ সমান পরিমাণে নামে। ও আচ্ছা। ফলে ধাপগুলোর মধ্যেকার দূরত্ব কিন্তু একই থাকে। বর্ণালীর ক্ষেত্রেও তাই হয়। পুরো প্যাটার্নটা একসাথেই লালের দিকে সরে যায়, কিন্তু রেখাগুলোর ভেতরে নকশাটা বদলায় না। বুঝলাম। তাহলে পুরো প্যাটার্নটাই সরে যাচ্ছে, কিন্তু তার ভেতরের গঠনটা একই থাকছে। একদম। কিন্তু পার্কার যা বলছেন তা আরও অদ্ভুত। তিনি বলছেন স্থানকালের বক্রতা একটা সিঁড়িকে চেলিকম নামিয়ে দেয় না, বরং সিঁড়িটাকেই যেন বাঁকিয়ে দেয়। বাঁকিয়ে দেয়? হ্যাঁ, কোনো ধাপ হয়তো একটু বেশি নামবে, কোনোটা হয়তো একটু কম। ফলে ধাপগুলোর মধ্যেকার দূরত্বই বদলে যাবে। বর্ণালীর ক্ষেত্রের মানে হল রেখাগুলোর ভেতরের আপেক্ষিক দূরত্ব পাল্টে যাবে। তার মানে এটাই সেই স্বতন্ত্র ছাপ বা সিগনেচার। ঠিক, এটাই হলো স্থানকালের বক্রতার একটা স্বতন্ত্র ছাপ। এটা এমন একটা পরিবর্তন যা সাধারণ রেডশিফট দিয়ে ব্যাখ্যা করা যাবে না। বাহ! তার মানে স্থানকাল আক্ষরিক অর্থে পরমাণুর ভেতরের গঠনটাকে কিছুটা এম নিংড়ে বা প্রসারিত করে দিচ্ছে। আর পরমাণুর বিভিন্ন অংশ, যেমন ইলেকট্রনের বিভিন্ন কক্ষপথ বা শক্তিস্তর, এই চাপটা ভিন্নভাবে অনুভব করছে। উপমাটা কি ঠিক হলো? উপমাটা অসাধারণ, এবং এটা মূল ধারণার খুব কাছাকাছি। আরও নির্দিষ্টভাবে বললে, মহাকর্ষের যে জিনিসটা এখানে কাজ করে তাকে বলা হয় টাইডাল ফোর্স। জোয়ার ভাটার মতো। ঠিক তাই। চাঁদ যেমন পৃথিবীর কাছের জলকে বেশি টানে আর দূরের জলকে কম টানে, যার ফলে সমুদ্র ফুলে ওঠে, ঠিক একই রকম একটা ঘটনা পারমাণবিক স্কেলে ঘটে। আচ্ছা। ভাবুন, একটা পরমাণু যখন কোনো ব্ল্যাক হোলের মতো বিশাল ভরের বস্তুর কাছে যায়, তখন স্থানকালের তীব্র বক্রতা পরমাণুর নিউক্লিয়াস আর তার চারপাশে ঘুরতে থাকা ইলেকট্রনকে একটু ভিন্নভাবে টান দেয়। এই সূক্ষ্ম পার্থক্যের কারণে এই সূক্ষ্ম পার্থক্যের কারণেই ইলেকট্রনকে ধরে রাখা তড়িৎচুম্বকীয় বলটা সামান্য বদলে যায়, আর তার ফলে শক্তিস্তরগুলো একে অপরের থেকে সরে যায়। গবেষণাপত্রটিতে এই প্রভাবকে রিমান টেন্সার নামের একটি গাণিতিক টুল ব্যবহার করে পরিমাপ করা হয়েছে। রিমান টেন্সর। সহজ কথায়
এটা স্থানকালের বক্রতা মাপার একটা যন্ত্র, তাই তো? একদম। আমার তো ভাবতেই মাথা ঘুরছে। একদিকে আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার জগৎ, যেখানে সবকিছু মসৃণ আর জ্যামিতিক, অন্যদিকে কোয়ান্টাম মেকানিক্সের জগৎ, যা সম্ভাবনাময় আর বিশৃঙ্খল। এই দুটোকে এক সমীকরণে আনা তো সহজ কাজ নয়। একেবারেই না। পার্কার কিভাবে এই অসম্ভবকে সম্ভব করলেন? তিনি ঠিক কি কি কৌশল ব্যবহার করেছিলেন? হ্যাঁ, কাজটা মোটেও সহজ ছিল না। পার্কারকে বেশ কয়েকটি চতুর কৌশল ব্যবহার করতে হয়েছিল। প্রথমত, ভিত্তি হিসেবে তিনি দুটো বড় তত্ত্বকে একসাথে করেছেন। একদিকে সাধারণ আপেক্ষিকতা, যা স্থান-কালের জ্যামিতি বর্ণনা করে? আর অন্যদিকে কোয়ান্টাম মেকানিক্সের ডিরাক সমীকরণ। এখানে কিন্তু শ্রুডিঙ্গারের সহজ সমীকরণ নয়, বরং ডিরাক সমীকরণ ব্যবহার করা হয়েছে। কেন? কারণ একটা শক্তিশালী মহাকর্ষীয় ক্ষেত্রে ইলেকট্রনের গতিও আপেক্ষিক বা রিলেটিভিস্টিক হয়ে উঠতে পারে। তাই শুরু থেকেই সবচেয়ে সম্পূর্ণ তত্ত্বটা ব্যবহার করা জরুরি ছিল। আচ্ছা, এটা হলো প্রথম ধাপ। এরপর? এরপর আসে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোন দৃষ্টিকোণ থেকে সমস্যাটাকে দেখা হবে? এর সমাধানের জন্য তিনি ফর্মি নরমাল কোঅর্ডিনেটস নামে একটি বিশেষ স্থানান্ত ব্যবস্থা ব্যবহার করেন। নামটা বেশ ভারী শোনায়। নামটা শুনতে জটিল লাগলেও ধারণাটা বেশ মজার। ভাবুন, আপনি একটা রোলার কোস্টারে আছেন যা খুব দ্রুত নিচের দিকে পড়ছে। ওই পড়ার মুহূর্তে আপনার নিজেকে ওজনহীন মনে হবে, তাই না? হ্যাঁ, যেন মহাশূন্যে ভাসছি। ফার্মি কোঅর্ডিনেটস গ্রহ ঠিক সেই রকম একটা ব্যবস্থা। এটা এমন একটা লোকাল বা স্থানীয় ফ্রেম অফ রেফারেন্স যা পরমাণুটির সাথে সাথেই স্থানকালে অবাধে পতনশীল। এই বিশেষ ফ্রেমের ভেতর অল্প সময়ের জন্য মহাকর্ষের প্রভাব প্রায় অদৃশ্য হয়ে যায় এবং স্থানকালকে প্রায় সমতল দেখায়। বাহ, তাহলে গণনা করাটা অনেক সহজ হয়ে যায়। ঠিক? বেশ, তাহলে ফার্মি কোঅর্ডিনেটস দিয়ে আপনি সঠিক জায়গায় বসে পরমাণুটিকে দেখছেন। কিন্তু স্থানকালের বক্রতার যে সূক্ষ্ম প্রভাবটা রয়ে গেল, সেটা গণনা করবেন কিভাবে? এটা তো নিশ্চয়ই সরাসরি সমাধান করার মতো সহজ সমীকরণ নয়। ঠিক ধরেছেন। এখানেই আসে তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল, পার্টারবেশন থিওরি। পার্টারবেশন থিওরি? পদার্থবিজ্ঞানে যখন কোনো সমস্যার সরাসরি সমাধান করা যায় না, তখন বিজ্ঞানীরা প্রায়ই এই পদ্ধতি ব্যবহার করেন। সহজ কথায় এটা হলো এক ধরনের আনুমানিক সমাধান। আচ্ছা। বিজ্ঞানীরাও প্রথমে সমতল স্থানকালের পরিচিত সমাধানটি নেন, যেখানে মহাকর্ষের বক্রতার কোনো প্রভাব নেই। এরপর তার ওপর বক্রতার প্রভাবকে একটি ছোট সংশোধন বা বিচ্যুতি হিসেবে যোগ করেন। কিন্তু এখানেই একটা মারাত্মক গাণিতিক ফাঁদ ছিল। কি রকম ফাঁদ? পরমাণুর মোট শক্তি অপারেটর, যাকে টেকনিক্যালি হ্যামিল্টনিয়ান বলা হয়, সেটা অবশ্যই হার্মিশিয়ান হতে হবে। হার্মিশিয়ান হওয়ার মানে হল এর থেকে পাওয়া শক্তিস্তরগুলো বাস্তব সংখ্যা হবে, কাল্পনিক নয়। শক্তি তো আর কাল্পনিক হতে পারে না। ঠিক। কিন্তু পার্কার আবিষ্কার করেন যে তার হ্যামিল্টনিয়ানের যে অংশটা সমতল স্থানকালের জন্য আর যে অংশটা বক্রতার জন্য, এই দুটোকে আলাদাভাবে দেখলে তারা হার্মিশিয়ান নয়। এক মিনিট, এটা আলাদাভাবে হার্মিশিয়ান না হলে সমস্যাটা কি? এর মানে কি এই যে গণনার কোনো এক পর্যায়ে অবাস্তব বা কাল্পনিক শক্তিস্তর পাওয়ার ঝুঁকি ছিল? তাহলে গণনার শেষে এমন সব অর্থহীন কাল্পনিক ফলাফল আসতে পারত যা বাস্তবতার সাথে মেলে না। পার্কারের কৃতিত্ব এখানেই যে তিনি এই জটিল গাণিতিক পথটা সঠিকভাবে পাড়ি দিয়েছিলেন এবং নিশ্চিত করেছিলেন যে তার চূড়ান্ত ফলাফল ভৌতভাবে অর্থপূর্ণ। ঠিক। তাহলে এই সমস্ত জটিল গণিত আর রোলার কোস্টারের মতো স্থানাঙ্ক ব্যবস্থা পার করে শেষ পর্যন্ত ফলাফলটা কি পাওয়া গেল? পরমাণুটা ঠিক কি বলল? এর শক্তিস্তরগুলোর কি কোনো নির্দিষ্ট পরিবর্তন দেখা গেল যা আমরা চিনতে পারি? হ্যাঁ, এবং ফলাফলগুলো ছিল খুবই নির্দিষ্ট আর চমকপ্রদ। হাইড্রোজেন পরমাণুর জন্য তিনি যা পেয়েছিলেন তা হল প্রথমত 1s স্তর, যা পরমাণুর ভূমিস্তর বা গ্রাউন্ড স্টেট। মানে একটা পরমাণু হোটেলের নিচতলা? হ্যাঁ, ঠিক। দেখা গেল স্থানকালের বক্রতার কারণে এই নিচতলাটা পুরোটা একবারে কিছুটা ওপরে বা নিচে সরে যায়, কিন্তু এর ভেতরের ঘরগুলো ভাঙে না। অর্থাৎ এই স্তরের সাথে সম্পর্কিত বর্ণালী রেখাটি বিভক্ত হয় না, শুধু তার অবস্থান বদলায়। আচ্ছা, তাইলে গ্রাউন্ড স্টেট মোটামুটি স্থিতিশীল থাকছে, কিন্তু অন্য স্তরগুলোর কি হলো? সেখানেই কি আসল ঘটনাটা ঘটল? ঠিক তাই। আসল নাটকটা দেখা গেল ওপরের তলাগুলোতে।
বিশেষ করে 2s এবং 2p স্তরে। হুম সাধারণ অবস্থায় মানে সমতল স্থানকালে এই দুটো স্তরের শক্তি প্রায় একই থাকে। পদার্থবিজ্ঞানের ভাষায় এদেরকে ডিজেনারেট বলা হয়। মানে হোটেলে দোতলায় দুটো আলাদা ডিজাইনের ঘর আছে কিন্তু দুটোরই ভাড়া একই। দারুণ উপমা। কিন্তু পার্কার দেখালেন যে স্থানকালের বক্রতা এই সমতাকে ভেঙে দেয়। 2s স্তরটি এক পরিমাণে সরে যায় এবং 2p স্তরটি অন্য পরিমাণে সরে যায়। তার মানে যে দুটো ঘরের ভাড়া আগে একই ছিল, স্থানকাল বেঁকে যাওয়ার ফলে তাদের ভাড়া এখন আলাদা হয়ে গেছে। একদম। এই বিভাজনটাই হল তত্ত্বটির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সরাসরি পর্যবেক্ষণযোগ্য একটি ভবিষ্যৎবাণী। এটা তো অবিশ্বাস্য। তার মানে আমরা যদি কোনোভাবে এই বিভাজনটা মাপতে পারি তাহলে আমরা সরাসরি স্থানকালের বক্রতা মেপে ফেলতে পারব। কিন্তু এই প্রভাবটা ঠিক কতটা বড়? এটা কি আমাদের শক্তিশালী টেলিস্কোপ দিয়ে দেখা সম্ভব? এখানেই বিষয়টা একটু হতাশাজনক হয়ে ওঠে। প্রভাবের মাত্রাটা বোঝার জন্য আমরা একে ল্যাম্প শিফটের সঙ্গে তুলনা করতে পারি। ল্যাম্প শিফট। হ্যাঁ, ল্যাম্প শিফট হল কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্সের একটি পরিচিত এবং খুব ছোট প্রভাব, যা স্বাভাবিকভাবেই 2s এবং 2p স্তরকে সামান্য আলাদা করে। আচ্ছা। পার্কারের গণনা অনুযায়ী স্থানকালের বক্রতার কারণে ঠিক ল্যাম্প শিফটের সমান বিভাজন দেখতে হলে স্থানকালের বক্রতার ব্যাসার্ধ হতে হবে প্রায় 10⁻³ সেন্টিমিটার। 10⁻³ সেন্টিমিটার। দাঁড়ান, এটা তো একটা মিলিমিটারের 10 ভাগের 1 ভাগ। অবিশ্বাস্য রকম ছোট একটা মাপ। ঠিক তাই। এটাকে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করা যাক। একটা পরমাণুর আকার হলো প্রায় 10⁻⁸ সেন্টিমিটার। আর এই বক্রতার ব্যাসার্ধ তার থেকেও প্রায় 1,00,000 গুণ ছোট। আমরা এমন এক বক্রতার কথা বলছি যা একটা প্রোটনের থেকেও ছোট জায়গায় স্থানকালকে বাঁকিয়ে দিচ্ছে। তাহলে বুঝতেই পারছে এটা কতটা চরম একটা অবস্থা। একদম। তাহলে মহাবিশ্বের কোথায় এমন জায়গা পাওয়া যাবে? ঠিক এটাই প্রশ্ন। এই ধরনের চরম পরিস্থিতি শুধুমাত্র মহাবিশ্বের দুটি জায়গায় পাওয়া সম্ভব। একটি ক্ষুদ্র ব্ল্যাক হোলের ঘটনা দিগন্তের একেবারে কিনারায়, অথবা 2 মহাবিশ্ব সৃষ্টির ঠিক পরের মুহূর্তে, অর্থাৎ বিগ ব্যাংয়ের প্রথম 1 সেকেন্ডের ভগ্নাংশে। আমাদের সূর্য বা সাধারণ তারার চারপাশের মহাকর্ষীয় ক্ষেত্রে এই প্রভাবটি এতই ক্ষুদ্র যে তা শনাক্ত করা বর্তমান প্রযুক্তিতে প্রায় অসম্ভব। তাহলে সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়ালো? আমাদের কাছে একটা অত্যন্ত সুন্দর, সুনির্দিষ্ট তাত্ত্বিক ভবিষ্যৎবাণী আছে, কিন্তু সেটা পরিমাপ করা প্রায় অসম্ভব। এটা কি তাহলে শুধুই একটা তাত্ত্বিক অনুশীলন নয়? যদি আমরা এটা কখনোই পরিমাপ করতে না পারি, তাহলে এর বাস্তব মূল্য কি? এটা একটা খুবই যৌক্তিক প্রশ্ন। এর গুরুত্ব বোঝার জন্য আমাদের 3টে দিক দেখতে হবে। প্রথমত, এর অসম্ভব তাত্ত্বিক গুরুত্ব। ভাবুন, সপ্তদশ শতকে কেউ যদি গাণিতিকভাবে প্রমাণ করত যে পদার্থবিদ্যার নিয়ম অনুযায়ী আকাশে ওড়ার যন্ত্র বানানো সম্ভব, যদিও তার কাছে সেটা বানানোর প্রযুক্তি নেই, সেই প্রমাণটাই তো একটা বিপ্লব। ঠিক। পার্কারের কাজকার ঠিক সেরকম। এটি প্রথমবার দেখিয়েছে যে সাধারণ আপেক্ষিকতা এবং কোয়ান্টাম মেকানিক্সকে যৌক্তিকভাবে একত্রিত করে বাস্তব গণনাযোগ্য ফলাফল পাওয়া সম্ভব। এটা কোয়ান্টাম গ্র্যাভিটির পথে একটা বিশাল পদক্ষেপ। আচ্ছা, এটা গেল তাত্ত্বিক গুরুত্ব। আর দ্বিতীয় দিকটা কি? দ্বিতীয়ত, এর সম্ভাব্য প্রয়োগ। যদিও আজ এটা অসম্ভব, কিন্তু কে জানে ভবিষ্যতে প্রযুক্তি হয়তো এটা সম্ভব করে তুলবে। যেমন? ভাবুন, ভবিষ্যতের জ্যোতির্বিজ্ঞানীরা একটা সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের দিকে তাদের টেলিস্কোপ তাক করেছেন। তারা ব্ল্যাক হোলের মধ্যে বিলীন হয়ে যাওয়া গ্যাসের বর্ণালী বিশ্লেষণ করছেন। ওই বর্ণালীর মধ্যে হাইড্রোজেনের 2s আর 2p স্তরের বিভাজন মেপে তারা হয়তো বলে দিতে পারবেন ব্ল্যাক হোলের ঠিক কিনারায় স্থানকালের জ্যামিতিটা ঠিক কেমন। বাহ! কোনো জায়গায় না গিয়েই তার ভেতরের গঠন ম্যাপ করার একটা অসাধারণ উপায় হবে এটা। ঠিক। আর তৃতীয় কারণ? আপনি বলেছিলেন 3টে দিক আছে। হ্যাঁ, তৃতীয় এবং আমার মতে সবচেয়ে গভীর কারণটি গবেষণাপত্রটির শেষে উল্লেখ করা হয়েছে। পার্কার একটি কোভ্যারিয়েন্ট সমীকরণ তৈরি করেন, যা থেকে একটি অবিশ্বাস্য সিদ্ধান্তে পৌঁছানো যায়। কি রকম? আমরা সবাই জানি আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ E=mc²। এখানে m হল বস্তুর স্থির ভর বা রেস্ট মাস। কিন্তু এই গবেষণা দেখাচ্ছে যে বক্র স্থানকালে কোনো বস্তুর স্থির শক্তি বা রেস্ট এনার্জি আসলে পুরোপুরি স্থির নয়। 1 মিনিট। আপনি কি বলছেন যে E=mc² পুরো গল্পটা নয়? এক অর্থে তাই।
বলা যেতে পারে E=mc² হল সমতল স্থানকালের জন্য প্রযোজ্য। পার্কারের কাজ ইঙ্গিত দেয় যে বক্র স্থানকালে একটি বস্তুর ভর শুধু তার নিজের বৈশিষ্ট্য নয়, বরং এটি বস্তু এবং তার পারিপার্শ্বিক মহাবিশ্বের জ্যামিতির মধ্যে একটি সম্পর্কের ফল। তার মানে ভর, শক্তি, গতি আর মহাকর্ষের মধ্যে আরও গভীর কোনো সম্পর্ক আছে? ঠিক তাই, যা নিয়ে আমরা এখনও ভাবতেও শুরু করিনি। অসাধারণ। আমরা একটা পরমাণুর ওপর মহাকর্ষের প্রভাব নিয়ে একটা আপাতদৃষ্টিতে সহজ প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, আর শেষ পর্যন্ত এসে পৌঁছলাম কোয়ান্টাম মেকানিক্স এবং সাধারণ আপেক্ষিকতার এক গভীর সংযোগে, যা আমাদের ভর এবং শক্তির মৌলিক ধারণাগুলোকেই চ্যালেঞ্জ জানাচ্ছে। হুম আর এই সংযোগ থেকে একটি সুনির্দিষ্ট কিন্তু অতি ক্ষুদ্র ভবিষ্যদ্বাণী পাওয়া গেল, যা হয়তো একদিন মহাবিশ্বের চরমতম পরিবেশের রহস্য উন্মোচন করতে পারে। ঠিক তাই। আর এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাওয়া যেতে পারে। বলুন। এই গবেষণাপত্রটি বক্রতার প্রভাব প্রথম ধাপ বা ফার্স্ট অর্ডার পর্যন্ত গণনা করেছে, রাইট। এবং আমরা দেখলাম যে তাতে পরমাণুর ভূমিস্তর অর্থাৎ 1s লেভেল বিভক্ত হয় না। সে তার মৌলিকত্ব বজায় রাখে। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হলো, যদি আমরা আরও এক ধাপ এগিয়ে গণনা করতে পারতাম, অর্থাৎ যদি দ্বিতীয় ধাপের বা সেকেন্ড অর্ডার প্রভাব গণনা করা যেত, তাহলে কি হতো? পার্কার নিজেও তার গবেষণাপত্রে উল্লেখ করেছিলেন যে তিনি এটি করার পরিকল্পনাও করছেন। আচ্ছা। কোনো শক্তিশালী ধাক্কায় কি সেটাও ভেঙে যেত? পরমাণুর ওই সবচেয়ে মৌলিক স্তরটিও কি স্থানকালের জ্যামিতির সাথে আরও গভীর কোনো মিথস্ক্রিয়ায় বিভক্ত হয়ে পড়ত? এই প্রশ্নটা সত্যি ভাবার মতো। আর এই প্রশ্নটি আমাদের মহাবিশ্বের মৌলিক নিয়মগুলো নিয়ে আরও গভীরে ভাবতে উৎসাহিত করে।